হিস্ট্রি পোর্শন থেকে এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। প্রিভিয়াসলি যে জিনিসগুলো হয়েছিল তার মধ্যে মোটামুটি জানা বিষয়ই হয়েছে। বৌদ্ধ সঙ্গীতি, বুদ্ধের সমকালীন ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতি, অশোক, কনিষ্ক ইত্যাদি। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা ওই লাস্ট যে পার্টটা ছিল, স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম এবং বুদ্ধিস্ট সেক্ট, এই জায়গা থেকে ক্লাস। এখান থেকে প্রথমেই বলার যে এখানে এই 6 নাম্বার ক্লাসে এসে যেটা সেকশান ছিল, ওই হিস্ট্রি সিলেবাসের যে সি এবং ডি যে গ্রুপ ছিল, সি এবং ডি গ্রুপটা আজকের এখানের মধ্যে কমপ্লিট হবে। ইউনিট 2টা আজকে শেষ হচ্ছে, ইউনিট 2 এর সেকশন 3। তো ডি যে সেকশন ছিল এখান থেকে শেষ হবে। ইউনিট 2 এর মধ্যে সেকশন 1, 2, 3 ছিল। 1-এ হচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি। 2-এ ছিল তৃতীয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। ডি-এ হচ্ছে স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম এবং বুদ্ধিস্ট সেক্টস। এইখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসবে এবং তোমাদের এই সেকশন 1, 2, 3 যে কোনো সালে দেখবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে, 30 নম্বরের বড় প্রশ্ন। আচ্ছা, এখানে স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজমের যে প্রশ্নটা আছে, এটা বহুকাল আগে আসতো না। দেখো 5 সালে এসেছে, 13-তে এসেছে, কিন্তু রিসেন্ট 21 এবং 22-এ বোধহয় এসেছে। তো আমি বলেছিলাম যে এখানে যে নাম্বারিংগুলো দেয়া হয়েছে কত সালে এসেছে, এটা কিন্তু 19 সাল পর্যন্ত, 20, 21, 22, 23 বিগত 4 বছরের কোন প্রশ্ন এসেছে সেটা কিন্তু দেয়া নেই। তোমাদের দায়িত্ব এগুলো যখন পড়বে বিগত 4 বছরের কোশ্চেন পেপারে মিলিয়ে নেবে যে এটা কতবার এসেছে বা আসেনি। আর আরেকটা হচ্ছে যে আমি মোটামুটি তোমাদের থেকে এটুকু এক্সপেকটেশন রাখি, যখন আমি বলছি যে এটা বিগত 21, 22-এ এসেছে, তোমাদের মধ্যে থেকেও শপথভাবে বলবে হ্যাঁ স্যার এইটাই এত সালে এসেছে, ওটা অত সালে এসেছে। কোশ্চেনগুলো সেইভাবে স্টাডি করবে। কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন স্টাডি না করে কোনোভাবেই কিছু এগোনো যায় না। তুমি যতই পড়ো না কেন, মানে সিস্টেমেটিক্যালি না পড়লে কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি নাম্বার আয়ত্ত করা যায় না। তো প্রত্যেকে কোশ্চেনগুলো দেখবে, পারলে প্রিভিয়াস 5 বা 6 বছরের কোশ্চেন পেপারগুলো নিয়ে বাড়িতে লিখতে বসবে। স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম এটা বিগত 5 বছরে কতবার এসেছে, বা পূর্ববর্তী বছরগুলোতে কতবার এসেছে, এবারে কতখানি আসতে পারে, সেগুলো দাগ টাগ দিয়ে অ্যানালিসিস করে রাখবে। আমি নিজে যখন পড়াশোনা করেছি মানে গ্র্যাজুয়েশানে, আমার প্রিভিয়াস গ্র্যাজুয়েশনের শুরুর দিক থেকেই মোটামুটি কোশ্চেন পেপার কালেকশান করে রাখা থাকতো, বা অনেক ক্ষেত্রে মানে এক্সাম দিয়ে বাড়ি এলাম, কোনো দিন আমি ছুটি নিইনি, মানে গ্র্যাজুয়েশান পড়তে গিয়ে সেকেন্ড ইয়ার এক্সাম হলো, বাড়ি এসেই থার্ড ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে বসলাম যে কী কী এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, কী কী আসেনি লিস্ট করে নিলাম, তারপরে বইপত্র জোগাড় করা, তারপর পড়াশোনা। তো প্রায় 1 মাসের মতন এসব করতে কাটলো, এইভাবে পড়াশোনা করা। তো কোশ্চেন পেপারটা ভীষণভাবে প্রয়োজনীয়, মানে একটা জায়গা পড়ার আগে কোশ্চেন পেপারটা দেখবে কী কী এসেছে বা আসেনি। তাতে যখন পড়তে বসবে একটা দৃঢ় প্রত্যয় জন্মাবে যে হ্যাঁ এইখানে এইটা আসার ভীষণই চান্স আছে, এটা ভালো করে তৈরি করতে। না হলে ওই ক্যাজুয়ালি এটা আছে একটুখানি পড়লাম, কিছুটা হলো, কেউ লিখলো কেউ লিখলো না, তখন ওই টার্গেটটা আসবে এটা লিখে একেবারে দেখাবো, এখান থেকে 30-এর মধ্যে আমি 24-25 নাম্বার তুলব, এইরকম মানসিকতা নিয়ে পড়বে। আচ্ছা, এখানে যেটা বলার, এটা খুবই সহজ জিনিস, হিস্ট্রির মধ্যে এমনিতেও পড়েছো যে স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম, এটা আমি আলাদা করে বলছি না, বাড়িতে পড়ে নেবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে পরের দিনে জিজ্ঞাসা করতে পারো, বা পড়ার সময় জিজ্ঞাসা হলেও গ্রুপে লেখো বা মেসেজে লেখো, জিজ্ঞাসা করে নিতে পারো। এই প্রশ্নগুলো আমরা সেভাবে পড়িও নি গ্র্যাজুয়েশন এমএতে, ওই একটা আইডিয়া আসে এক্সামে এলে নিজের মতো লিখে দিতে, গল্প লেখার মতো মোটামুটি লিখে দিতে পারো। তাও যেহেতু নোটটা দেওয়া হয়েছে ভালো করে পড়ে দেখবে,
21-22 সালে এসেছে মানে এবারে 24-এর জন্য আসার একটা সম্ভাবনা আছে। তো এখানে হচ্ছে স্প্রেড অফ বুদ্ধিজম এটা আছে, বৌদ্ধ ধর্মের প্রসার কীভাবে হয়েছিল সেটা। আর তারপরে আরেকটি প্রশ্ন আছে যে ডিক্লাইন অফ বুদ্ধিজম, এটা চলে গেল বোধহয় মাঝখানে। অ্যানালাইজ দ্য কজেস দ্যাট লিড টু দ্য ডিক্লাইন অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণ। এই দুটো প্রশ্নেরই এখানে পড়ে নিজেরা মোটামুটি লিখে নিতে পারবে। এই দুটো জায়গা থেকে যদি কারোর মনে হয় যে এক্সট্রা কিছু অ্যাড করবে, মণিকুন্তলা হালদারের যে বই আছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, ওখানে দেখবে একটা চ্যাপ্টার আছে বৌদ্ধ ধর্মের উত্থান ও পতন, ওখান থেকে অনেক কিছু পেয়ে যাবে। আমার মনে হয় না ওটা দেখার দরকার আছে, এখানে যেগুলো আছে এখান থেকেই অনেকটা হয়ে যাবে। আচ্ছা, আজকের পড়ানোর মেন যেটা বিষয় সেটা হচ্ছে বুদ্ধিস্ট স্কুলস অ্যান্ড সেক্টস। এখান থেকে শর্ট নোটগুলো পড়া হবে। এখানে বড় প্রশ্ন সেই অর্থে কখনো আসে না। শর্ট নোট মানে যেটা 10 নাম্বারের শর্ট নোট থাকে, 4-10-40 নাম্বার লিখতে হয়। তো ওখান থেকে মোটামুটিভাবে প্রতি বছরে একটা করে এই যে বুদ্ধিস্ট সেক্ট থেকে কোশ্চেন আসে। আমি আগে কোশ্চেন পেপার দেখিয়েছিলাম তোমাদের, তো আমার একটু গলার সমস্যা আছে কথা বলতে গিয়ে। কোশ্চেন পেপার দেখিয়েছিলাম, সেখানে দেখবে সব্বর্থিবান, মধ্যমকর, সহজযান, এই ধরনের কিছু কিছু নাম আছে। এইগুলো হচ্ছে এই বুদ্ধিস্ট সেক্ট থেকে কোশ্চেন আসে, মোটামুটি একটা করে থাকে। আমাদের গ্র্যাজুয়েশন ইত্যাদিও যেমন দেখেছি 6টা হয়তো শর্ট নোট অপশানে থাকে, তার মধ্যে লিখতে হবে 4টে, তার মধ্যে প্রায়শই একটাই এখান থেকে থাকে শর্ট নোট। তো এইগুলো যে লিখতে হবে এগুলোর একটা প্যাটার্ন আছে। এর আগে যে শর্ট নোটগুলো ছিল সেগুলো হয় ছিল ব্যক্তিবাচক, সারিপুত্র, মঙ্গলায়ন, অজাতশত্রু, বিম্বিসার, আনন্দ, অশোক, কনিষ্ক, কোনো একটা ব্যক্তির নাম। আর একটা ধরনের ছিল কোনো স্থানের নাম, যেমন রাজগৃহ, নালন্দা, ঋষিপতন, কপিলাবস্তু ইত্যাদি। এইটা একটা নতুন প্যাটার্ন এখানে এলো, যেটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মের শাখা। ওভারঅল তোমরা মোটামুটি হীনযান এবং মহাযান এই দুটি শাখার নাম শুনেছ। এগুলো ছাড়াও আরও বহু শাখা আছে। এই জায়গাটা বলার জন্য একটুখানি ভূমিকা করে বলতে হবে, এখানে একটু ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন আছে। এইখানে আমি মোটামুটি লিখে দেখাবো, যেটা লিখবো এটা একটু তোমরা নোট করে রাখবে, মোটামুটি প্রয়োজন হবে, মানে সাপোর্টিভ জিনিস, কিন্তু এক্সামের জন্য কাজে লেগে যাবে কোনো না কোনো জায়গায়। এখানে একটুখানি ব্যাকের যে হিস্ট্রি সেটা দেখতে হবে এই জায়গাটা বোঝার জন্য। আর এই সেক্টের যে কোশ্চেনগুলো আছে এগুলো বেশ কঠিন, ভালো রকমই কঠিন। আচ্ছা, প্রথমে প্রথম সঙ্গীতে কি হয়েছিল? প্রথম সঙ্গীতে জানি যে আমরা প্রথম বৌদ্ধ যে বুদ্ধের বাণী সেগুলো সংকলন করা হয়েছিল এবং সেটিকে বলা হয়েছিল ধর্ম বিনয়। এটা হচ্ছে প্রথম সঙ্গীত। এটা হচ্ছে জাস্ট বুদ্ধের যে পরিনির্বাণ হচ্ছে তার সমকালে, 3 মাস পরে অ্যাকচুয়ালি ডেটটা, 3 মাসই দেখলাম, 3 মাস পরে। এরপরে বুদ্ধের যে পরিনির্বাণের বলা হচ্ছে যে 100 বছর পর। বুদ্ধের পরিনির্বাণ সামথিং 443 না কত একটা 53 সামথিং টাইমে হবে, খেয়াল হচ্ছে না। তার থেকে 100 বছর পরে সেকেন্ড কাউন্সিল যখন হচ্ছে, সেকেন্ড কাউন্সিল বা দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতে কি হচ্ছে না বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে।
এটা আমরা এখানে লিখলাম যে দ্বিতীয় সঙ্গীতি। দ্বিতীয় সঙ্গীতিতে কি হচ্ছে, দুটো ভাগ হচ্ছে। একটার নাম হচ্ছে থেরবাদী, এটা স্থবিরবাদ বলা হয়। থেরো কথাটা পালিতে, স্থবিরবাদ লেখা হবে, স্থবিরবাদ লিখছি, বাদী। এটা হচ্ছে থিওরিটা, স্থবিরবাদ। আর একটা হচ্ছে মহাশান্তি। দুটো ভাগ হয়ে যাচ্ছে 100 বছর পর। এখান থেকে 218 বছর পরে, 218 মানে পরিনির্বাণের 218 বছর পরে, তৃতীয় সঙ্গীতি থেকে হচ্ছে 118 বছর পরে। এই সময় তৃতীয় সঙ্গীতি যখন হচ্ছে অশোকের সময়, এই সময় কি হচ্ছে, স্থবিরবাদী ছিল সেখান থেকে 11খানা শাখা তৈরি হচ্ছে। মহাসাঙ্গিক যে ছিল সেখান থেকে 7টি শাখা হচ্ছে। অল টোটাল হচ্ছে বৌদ্ধদের 18টি শাখা। এই 18টা শাখা যে হচ্ছে সেখান থেকে তৃতীয় সঙ্গীতিতে দেখা যাচ্ছে যে মৌদগলিপুত্র তীর্ষ, তিনি সঙ্গীতিতে তোমরা পড়েছ যে বিভিন্ন রকম যে মতবাদ ছিল সেগুলোকে খণ্ডন করলেন, এবং যারা বিভিন্ন রকম মতবাদ নিয়ে ছিল তাদেরকে সংঘ থেকে বহিষ্কার করলেন। আলটিমেটলি বিচার বিশ্লেষণের মাধ্যমে বিভাজ্যবাদ প্রতিষ্ঠা করা হলো। কাইন্ড অফ এখানে বলা যায় যে এই যে এত শাখা ছিল এগুলো সব মানে অবদমিত হয়ে বিভাজ্যবাদ প্রতিষ্ঠিত। বিভাজ্যবাদ যে প্রতিষ্ঠিত হলো, তারপর এই পূর্ববর্তী যে শাখাগুলো ছিল এখানে স্থবিরবাদের মধ্যে ধর্মগুপ্তক, সর্বাস্তিবাদ, প্রজ্ঞপ্তিবাদ, এরকম বিভিন্ন শাখা ছিল, কাশ্যপীয়, মহিষাসক। মহাসাঙ্গিকদের মধ্যে ওরকম পূর্বশৈলীয়, অপরশৈলীয়, বহুশ্রুতীয়, এরকম বহু নাম আছে, এগুলো আমারও খুব একটা মনে নেই। এইগুলো সব বিলুপ্ত হয়ে গেল। আরও পরে বুদ্ধের পরিনির্বাণের কত বছর পরে হবে, প্রায় 400-র কাছাকাছি হবে, 400 বছর পরে কনিষ্কের সময়তে যখন চতুর্থ সঙ্গীতি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এর আগে চতুর্থ সঙ্গীতি আগের দিনই পড়ানো হয়েছে। তো সেখানে আমরা দেখছি যে আমি বোধহয় বলেছিলাম কিছুটা, যে যারা সূত্রান্তে বিশ্বাসী ছিল, সূত্রান্ত অর্থে সূত্র যে পিটক সেটাকেই সূত্রান্ত বলা হচ্ছে। সূত্রান্ততে বিশ্বাসী যারা, তাদের নাম হচ্ছে সৌত্রান্তি। আর কনিষ্কের সময় যে বিভাষা লেখা হলো, ত্রিপিটকের ব্যাখ্যা, যারা বিভাষাতে বিশ্বাসী তাদের বলা হচ্ছে বৈভাষী। আর এই সৌত্রান্তিক এবং বৈভাষিক এরা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ববর্তী যে স্থবিরবাদের যে শাখাগুলো ছিল তাদের অনুসারী। উল্টো দিকে কনিষ্কের সময় থেকে দেখা যাচ্ছে যে মহাযান যে বৌদ্ধ ধর্ম সেটার প্রাধান্য হচ্ছে। মহাযান মতাবলম্বী দুখানা আবার শাখা তৈরি হচ্ছে। একজনের নাম হচ্ছে মধ্যমক, আর একজনদের নাম হচ্ছে যোগাচার।
তো সৌত্রান্তিক কাদের বলছে? যারা সূত্রান্তের প্রমাণে বিশ্বাসী, মূল গ্রন্থ যেটা ত্রিপিটক সেটাকেই তারা প্রমাণ বলে ধরে। বৈভাষিক হচ্ছে যারা বিভাষায় বিশ্বাসী, মানে কনিষ্কের সময়তে যে ত্রিপিটকের ব্যাখ্যা লেখা হয়েছিল বিভাষা শাস্ত্র, সেইটার বিশ্বাসী। মধ্যমক মানে হচ্ছে যারা উভয়ের একটা মিডিল পয়েন্টে থিওরিতে বিশ্বাস করে, এটা নাগার্জুনের প্রণীত মধ্যমক বলা হয়। এটা ডিটেলস আমরা দেখবো এখন। আর যোগাচারের মধ্যে হচ্ছে, যোগাচারকে বিজ্ঞানবাদও বলা হয়। এদের মতবাদ হচ্ছে ইন জেনারেল, এরা বলছে যে বাহ্য জগৎ যেটা আছে, বস্তু জগৎ, সেটা হচ্ছে অলিক, কেবল বিজ্ঞান সত্য। বিজ্ঞান মানে এখানে সায়েন্স বিজ্ঞান না, বিজ্ঞান অর্থে এখানে চেতনা, কনসাসনেস, যেটা শুধুমাত্র কনসাসনেস হচ্ছে স্থায়ী, বাকি বাহ্য জগৎ হচ্ছে অলিক, কল্পনা মতো। যাই হোক, এগুলো ফিলোসফিক্যাল থিওরি। এই যে দুটি শাখা, এরা হচ্ছে এই মহাযানের অংশ। এখন মহাযান যখন প্রাধান্য পেল, আমি আগের দিন ক্লাসে বোধহয় বলছিলাম যে মহাযান আর হীনযান কেন বলে। তো বেসিক্যালি ওই যান অর্থে এটা যদি নৌকা বা কোনো কিছু ভেহিকেল হিসেবে বোঝানো হয়, মহাযানে হচ্ছে সবাই স্থান পাবে, হীনযানে শুধু নিজের মুক্তি হবে। এরা তখন ওই যে স্থবিরবাদী যারা ছিল তাদেরকে হীনযান আখ্যা দেয়। তো মোটের ওপর কনিষ্কের পরবর্তী যুগে বৌদ্ধদের দুটো শাখা তৈরি হলো, একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। হীনযানদের শাখার মধ্যে দুটো পড়ছে, সৌত্রান্তিক এবং বৈভাষিক। একজনরা সূত্রান্তের প্রমাণে বিশ্বাসী, একজনরা বিভাষার প্রমাণে বিশ্বাসী। আর মহাযান যে শাখা হচ্ছে, তাদের দুখানা মেজর সেক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে মধ্যমক, একটা হচ্ছে যোগাচার। মধ্যমক হচ্ছে যারা মধ্যম পন্থায় বিশ্বাসী। আর বিজ্ঞানবাদ বা যোগাচার হচ্ছে, বিজ্ঞান হলো চরম সত্য, বাকি বিষয় হচ্ছে অনিত্য, এইরকম মতবাদে বিশ্বাসী। তো এইটা হচ্ছে সিচুয়েশন চতুর্থ বৌদ্ধ সন্ধির সময়। আরও কালক্রমে দেখা যাচ্ছে এই সৌত্রান্তিক বৈভাষিক এরা বিলুপ্ত হয়ে গেল। মধ্যমক যোগাচার এরাও আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আরও পরবর্তী স্তরে, পরে আর সঙ্গীতি হয়নি মোটামুটিভাবে। পাল সেন যুগ যখন চলছে, সেই সময় দেখা যাচ্ছে যে আরও পরবর্তীকালে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিবর্তন হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বজ্রযান, কালচক্রযান ইত্যাদি এই ধরনের শাখাগুলো তৈরি হয়েছে। বজ্রযান, কালচক্রযান ইত্যাদি, এদের যে থিওরি বেশ জটিল, এটা আমার পড়াশোনার বিষয় নয়। পালি সাহিত্য নিয়ে পড়ছি, মানে ওল্ডার যে বুদ্ধিজম সেটার বিষয়, এগুলো অনেক পরবর্তীকালের বৌদ্ধ ধর্মের বিষয়। মোটামুটিভাবে এদের হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে যেমন তন্ত্রের একটা আছে যেরকম থিওরি, তার অনেকটাই কাছাকাছি। এগুলো তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলা চলে। এখানে তন্ত্রের বলতে যেমন সাধারণত আমরা ভাবি যে ওই যে মারণ, উচ্চাটন ইত্যাদি যে আবিচারিক কর্ম যেগুলো হয়, এর ক্ষতি করে দেয়, ওর ক্ষতি করে দেয়, এই ধরনের বিষয়, কি মরার কুলি নিয়ে কেউ হয়তো তপস্যা করছে, এগুলো তন্ত্রের ক্রিয়ার বিষয়। বজ্রযানের মধ্যে এই ধরনের অনেক কিছু আছে, কিন্তু তন্ত্রের একটা থিওরি আছে, এই থিওরির প্র্যাকটিসের জন্য এগুলো হয়। সিমিলারলি বৌদ্ধ যে তন্ত্র আছে বৌদ্ধদের, বজ্রযান, কালচক্রযান ইত্যাদি, সেখানেও এই ধরনের সিমিলার অনেক রিচুয়ালস আছে এবং তার অন্য থিওরি আছে। তো এই সব তৈরি হচ্ছে, এবং এগুলো যথারীতি বেশ জটিল ক্রিয়াকর্ম, তান্ত্রিক ক্রিয়াকর্মের ক্ষেত্রে যেমন থাকে, এগুলোও যখন দেখা যাচ্ছে এগুলোর একটা কৃত্রিমতায় পর্যবসিত হচ্ছে, তখন এখান থেকে আরও পরে এগুলো মোটামুটি 600 শতকের দিকেই মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে, 600 থেকে 700, পাল সেন যুগ, পাল যুগ শুরু হচ্ছে জাস্ট সেই সময়।
মানে শশাঙ্ক এবং তৎপরবর্তী সময়তে আরও পরে যখন সেন যুগ শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে এটা আরও সিম্পলিফাই হচ্ছে, দিয়ে তারপরে সহজ যান তৈরি হচ্ছে, এটা বর্গির যান। সহজ যান যে তৈরি হচ্ছে এই সময়তে অ্যাকচুয়ালি ওই যে চর্যাপদ যে আছে, চর্যাপদের যে মানে গানগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি গান, ওই কা তরুবর পঞ্চবিডাল চঞ্চলচি বৈঠকাল এগুলো টুকটাক শুনেছ, সেই চর্যাপদ এবং ওই ধরনের আরও গ্রন্থ আছে, ডাকার্ণব, সরহের দোহাকোষ, এরকম কিছু গ্রন্থ আছে, বহু গ্রন্থ তো বিলুপ্ত হয়ে গেছে। এইগুলো যে হচ্ছে এগুলো হচ্ছে আরও পরে কাইন্ড অফ মানে নবম দশম শতকে এই সময়কার এগুলো গ্রন্থ। এবং সহজযানের যে থিওরি সেটা অনেকটা যে সহজিয়া যে বৈষ্ণব ধর্ম বলা হয়, বৈষ্ণবদেরই কিছুটা বোধহয় শাখা থাকা হবে। এবং বাউলদের যে দেখা যায় তাদের যেমন যে তারা যে থিওরিতে বিশ্বাসী, তারা খুব একটা যে ক্রিয়া কর্ম নিয়ম কানুন এত কিছু করে না, স্বাভাবিক একখানা গৃহত্যাগী হয়ে একখানা জীবনযাপন করে। তাদেরও কিছু থিওরি আছে, টুকটাক হয়তো রিচুয়ালস থাকে, কিন্তু পূজা অর্চনা বা তান্ত্রিক ক্রিয়াকলাপ ইত্যাদি যেমন জটিল হয়, এত কিছু তাদের থাকে না। তো সহজ জানো হচ্ছে অনুরূপ একটা থিওরি। এইটা বলা চলে বৌদ্ধ ধর্মের ওভারঅল যে বিবর্তন, বুদ্ধের সমকাল থেকে তারপরে তার একটা চিত্র এখানে দেয়া হলো। এই আইডিয়াটা মোটামুটি রাখতে হবে। আর যদি কেউ থরলি মুখস্থ করে লিখে দিতে পারো সেটা অন্য ব্যাপার, কিন্তু বেসিক আইডিয়াটা রাখতে এখানে যে সেক্টের বিষয়গুলো আছে এগুলো বুঝতে সুবিধা হয়। এবং তোমাদের যদি বলা হয় যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কারো কোনো আগ্রহ থাকে, এটা অনেক বড় একখানা বিষয়, খুব সহজে এবং সংক্ষেপে মোটামুটি বলা হলো। এই যে লেখা, যেটা আমি একটা ভাবনা চিন্তা একটা চার্টের মধ্যে এটাকে সুন্দরভাবে নিয়ে আসার, আশা করি প্রত্যেকে খাতায় লিখে রেখেছো, এটা আইডিয়া রাখতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবারে এই যে বিষয় বলা হলো এখানে কারো কিছু জিজ্ঞাসা আছে? কেউ একজন রেজ হ্যান্ড করেছিলেন বোধ হয়, কারো কিছু জিজ্ঞাসা নেই? সম্প্রদায় এটা থেকে পরে সহজদার উদ্যোগটা এলো, মানে ইভালুয়েট করলো। স্যার আমি বলতে করেছিলাম এক চক্রধাম বলে আরেকটা ব্রাঞ্চ আছে, এটা কি বজ্রধাম মানে তান্ত্রিক উদ্যোগের একটা প্ল্যান? এক্স্যাক্ট এক চক্রযান বলে আমি কিছু মনে পড়ছে না, তবে এখানে অনেকগুলো শাখা আছে এদের, মন্ত্রযান, তন্ত্রযান, এই ধরনের কিছু কিছু আছে। তো মূল বিষয় হলো এই যে শাখাগুলি ছিল ভারতবর্ষে, এগুলো এমনি বৌদ্ধ ধর্মের তো একখানা বিলোপ সাধন হচ্ছিল। পরে যখন মুসলিম ইনভেশন হলো দেন ভারতবর্ষ থেকে একেবারে ওয়াইপ আউট হয়ে গেল। তাও দুই একটা এদিক ওদিক ছিল। চৈতন্যদেবের সময়তেও উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতে যে উড়িষ্যাতে কিছু কিছু বৌদ্ধ থাকতো, রত্নগিরি হচ্ছে জাজপুর যে উড়িষ্যা আছে ওই জায়গায় কিছু কিছু ছিল। পরে সেগুলো একেবারেই বিলুপ্ত হয়ে গেল। এই জন্য এদের কোনো প্র্যাকটিসিং যে বুদ্ধিজম সেটা ভারতবর্ষে পাওয়া যায়নি। যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে তিব্বত, নেপাল, এই জায়গাগুলোতে। এবং তারা খুব একটা সংস্কৃত গ্রন্থগুলো ব্যবহার করে না, সংস্কৃত গ্রন্থগুলো তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়েছে সেইগুলোকেই ফলো করে। এই জন্য এগুলোর উপর মানে সাফিসিয়েন্ট পাওয়া যায় না। আর আরেকটি বিষয় হলো, যেহেতু আমি প্রথমেই বললাম আমি তো পালি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, টিবেটান বা চাইনিজ যে বুদ্ধিস্ট লিটারেচার আছে বা সংস্কৃত বৌদ্ধ সাহিত্য, সেগুলোতে আমার খুব একটা জ্ঞান নেই। তো এগুলোই ওভারঅল যেটুকু আইডিয়া সেটুকু বলা। আর কারো পিন্টু সিনহা কিছু জিজ্ঞাসা করছে, সিংহ বলে সিনহা বলছেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে হীনযান এবং মহাযান এই দুটো বৌদ্ধদের শাখা তৈরি হবে, এটুকু বোঝা গেছে। হীনযান শাখার মধ্যে দুটো মানে সাবসেক্ট আছে, উপশাখা, একটা হচ্ছে সৌত্রান্তিক, একটা বৈভাষিক।
সৌত্রান্তিক কাদের বলছে? যারা সূত্রান্তে বিশ্বাসী। সূত্রান্ত মানে সূত্র পিটক। আর বৈভাষিক হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে বিভাষা লেখা হয়েছিল, সেই বিভাষার প্রমাণে মানে ত্রিপিটকের ব্যাখ্যা করত, সেই বিভাষার প্রমাণে বিশ্বাসী বলে এরা হচ্ছে বৈভাষিক। আগে তো বিভাষা লেখা হবে, চতুর্থ সংগীতি হবে, তবে তো বৈভাষিক শিখতে হবে। এইটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংগীতির পরবর্তী ঘটনা। আর ওদিকে মহাযানদের যে শাখা ছিল সেখান থেকে মধ্যমক এবং যোগাচার এই দুটো শাখা তৈরি হচ্ছে। এবার এই যে চারটি শাখা ছিল এদের মধ্যে থেকে সৌত্রান্তিক বৈভাষিকগুলো বিলুপ্ত হয়ে গেল। মাধ্যমক যোগাচার যে শাখা ছিল সেগুলো আরও বিবর্তিত হয়ে ষষ্ঠ সপ্তম শতকের নাগাদ থেকে বজ্রযান, কালচক্রযান এই শাখাগুলো তৈরি হচ্ছে, এবং এই শাখাগুলো থেকে আরও পরবর্তীকালে সহজযান তৈরি হচ্ছে এই কাইন্ড অফ নবম দশম শতকে, যে সময় চর্যাপদগুলো লেখা হচ্ছে। ওই যে লুই পা, হাড়ি পা, ঘুসুকু পা এইসব বলা হয়, পা বা পাদ বলা হয় ওই সময়। ওনারা হচ্ছে সহজযানের। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? তাহলে মেইন নোটে আমি ফিরে যাব। জিজ্ঞাসা করতে পারো, সংকোচের কিছু নেই। অতিরিক্ত যদি কৌতূহল থাকে সেটাও মিটিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে মেইন নোটের বিষয়ে আসা যায়। তো সেক্টগুলো যখন লেখা হবে তো এখানে কিন্তু ওই যে আইডিয়াটা বললাম এটা একটু খাটাতে হবে। তার কারণ হচ্ছে কিছু প্রাচীন সেক্টও থাকতে পারে, আবার অর্বাচীন সেক্টও থাকতে পারে। মানে অশোকের সমকালীন যে শাখাগুলো ছিল স্থবিরবাদ, মহাসাঙ্গিক, সেগুলোও থাকে। আবার পরবর্তীকালে যে সহজযান, কালচক্রযান এগুলো থেকেও প্রশ্ন আসে। কোনটা কোন সময় এগুলো মনে না রাখলে তোমরা যদি এটাকে সবকটাকে একই সমকালীন ভাবো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এবারে কোশ্চেনগুলো যে আছে এগুলো কীরকম প্যাটার্ন আছে সেটা আমি একটুখানি বলছি, এটাও নোট করবো। সেক্টের যে কোশ্চেনগুলো হবে সেখানে একটা জিনিস সব জায়গায় থাকবে, সেটা হচ্ছে উৎপত্তি। কোন শাখাটা কোথা থেকে আসছে। এই যে সিরিয়াল দেখানো হলো, সৌত্রান্তিক শাখা যদি বলা হয়, সৌত্রান্তিক হচ্ছে হীনযান শাখার অন্তর্গত, তাহলে ওই পয়েন্টটি এখানে মেনশন করতে হবে। আর একটা হচ্ছে যে শাখাটা তার নামের অর্থ। কেন সৌত্রান্তিক বলছে? সূত্রান্তের প্রমাণে বিশ্বাসী। আর একটা হচ্ছে যদি অতিরিক্ত কিছু নাম থাকে, কোনো কোনো শাখার অন্য অন্য নাম থাকে, যেমন যোগাচারকে বিজ্ঞানবাদ বলা হয়, তো অতিরিক্ত নাম থাকলে সেটা মেনশন করতে হবে। চতুর্থ হচ্ছে ওই শাখার কি থিওরি কী ছিল, তত্ত্ব কি মতবাদ ছিল তাদের, সেটা। পঞ্চম বিষয় হচ্ছে তাদের আচার্য, মানে এই শাখার কিছু বিখ্যাত আচার্যের নাম। ষষ্ঠ হচ্ছে গ্রন্থ, এই শাখার কিছু রচিত গ্রন্থ, যে ওই মতবাদ অনুসারে রচিত কিছু গ্রন্থ। এই যে 6টি জিনিস, এইগুলো মোটামুটিভাবে প্রত্যেকটা সেক্টের ক্ষেত্রে লিখতে হবে। সবগুলো হয়তো সবেতে থাকবে না, কিন্তু এখান থেকে 4 থেকে 5টা টপিক প্রত্যেকটা সেক্টের মধ্যে থাকবে। তোমরা যখন পড়বে ওইগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নেবে। প্রথম যে কাশ্যপীয় আছে এটাকে আমরা দেখি। কাশ্যপীয়গণ স্থবিরবাদ এবং সর্বাস্তিবাদের সঙ্গে তাত্ত্বিক সাদৃশ্যযুক্ত ছিল। এই কারণে কাশ্যপীয়গণ স্থবিরীয় নামে পরিচিত। স্থবিরীয় বলছে তাহলে এক্সট্রা যে নামের অতিরিক্ত নাম, এইটি এখানে বলা হবে। তারানাথের বিবরণে সুবর্ষক ভব্যের গ্রন্থে সদ্ধর্ম বর্ষক বলে উল্লেখ করা হয়েছে। এ আর স্থবিরীয় বলে, সুবর্ষক বলে, সদ্ধর্ম বর্ষক বলে 3খানা এক্সট্রা নাম পাওয়া যাচ্ছে। এটা একটা ইনফরমেশন। ধর্মগুপ্তিকদের মতো এদের ত্রিপিটক বিদ্যমান ছিল। ত্রিপিটকের 5টি বিভাগ হলো ভিক্ষু প্রাতিমোক্ষ, ভিক্ষুণী প্রাতিমোক্ষ, কঠিন, মাতৃবর্গ, একত্র। এগুলো প্রপার নাউন, এগুলো মিনিং আপাতত জানার প্রয়োজন নেই। পরের দিনে যে ক্লাস হবে সেখানে হিস্ট্রি মানে লিটারেচার পোর্শন শুরু হবে, সেখানে মোটামুটি প্রাতিমোক্ষ
মানে কঠিন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মোটামুটি জানতে পারবে। সূত্রপিটকের মধ্যে 5টি আগম আছে: দীর্ঘাগম, মধ্যম আগম, একোত্তরাগম, সংযুক্তাগম, ক্ষুদ্রকাগম। অভিধর্ম পিটকে প্রশ্নিক বিভঙ্গ, অপ্রশ্নিক বিভঙ্গ ইত্যাদি 7টি বিভাগ আছে। তার মানে এইখানে ধর্মগ্রুপ, এই কাশ্যপীয়দের কি গ্রন্থ সেইটি বলা হচ্ছে, ধর্মগ্রন্থ কি ছিল। এরপরে কাশ্যপীয়গণের ধর্মমত সম্বন্ধে বসুমিত্রের রচনা এবং কথাবস্তু গ্রন্থ হতে বহু তথ্য পাওয়া যায়। তাদের মতে অতীত সত্তা অংশত বিদ্যমান, ভবিষ্যতের সত্তাকে তারা পূর্ণরূপে বিশ্বাস করতেন। সর্বাস্তিকগণ অতীত সত্তাকে বর্তমানের মতো জীবিত মানতেন, কিন্তু স্থবিরবাদীগণ অতীত সত্তাকে অস্বীকার করতেন। কাশ্যপীয় মতবাদে এই দুইয়ের সমন্বয়ে অতীত সত্তাকে স্বীকার করা হয়। তারা ফুটবলবাদী ছিলেন। আচ্ছা, এখানে একটুখানি বলছি, এখানে মতবাদের বিষয়গুলো বলা হচ্ছে। পুরোটাই এখানে থিওরির কথা বলা হচ্ছে, মানে তত্ত্ব কি ছিল এদের সেইগুলো। থিওরির যে জায়গাগুলো আছে এটা ভালো করে শুনবে, যে বিভিন্ন যে সেক্টগুলো আছে তাদের কিছু ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে, যে এরা এর পরেগুলো আমি বলে দেব। যেমন একটা হচ্ছে যে যারা অর্হত্ব লাভ করেছে, অর্হত্ব বলতেই শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী অর্হত্ব, মানে বৌদ্ধ ধর্ম সাধনার 4টি স্টেজ, তার মধ্যে হাইয়েস্ট স্টেজ হচ্ছে অর্হত্ব। অর্হত্ব যদি কেউ লাভ করে, তারপরে কি তার কোনো মানে ত্রুটি বিচ্যুতি হতে পারে, বা তার কি কোনো পতন হতে পারে, মানসিক বিকার হতে পারে, এইটা একটা প্রশ্নের বিষয়। এটা ধরো একটা ক্যাটাগরি করা হলো যে অর্হতের ত্রুটি, সরি অহয়ের তয়কার অর্হতের। তো এইটাই কোনো সেক্ট বলছে হ্যাঁ হতে পারে, মানে অর্হত হয়েছেন তারপরেও তার যদি কোনো ভুল কাজ করতে পারে। আবার কেউ বলছে না, এটা হতে পারে। আরও এরকম আছে যে কেউ হয়তো বলছে যে যারা তীর্থী বা পৃথকজন বলা হয়, তীর্থী পৃথকজন হচ্ছে যারা অবৌদ্ধ, যারা নন বুদ্ধিস্ট, তারা কি ধর্মজ্ঞান লাভ করতে পারে, এইটা একটা ক্যাটাগরি। এখানে কেউ বলছে হ্যাঁ, অন্য সম্প্রদায়ের লোকও তাদের জ্ঞান লাভ করতে পারে, আবার কেউ বলছে না, করতে পারে না। এটা একটা ক্যাটাগরি যে তীর্থিকের জ্ঞান লাভ, এরকম বলা হয়। এরকম বেশ 7-8খানা টপিক আছে, যেটার ভিত্তিতে একটা সেক্ট বলছে এটা হতে পারে, আর একটা বলছে ওটা হতে পারে। এইরকমভাবে এখানে থিওরির বিষয়গুলো আছে। অতীত সত্তা, বর্তমান সত্তা বলে যেটা বলছে, যে বৌদ্ধ মতে বলা হচ্ছে যে এই এক প্রেজেন্ট একটা, আর অতীতে একটা ছিল এবং ভবিষ্যৎ একটা হবে। এর মধ্যে যেহেতু বৌদ্ধরা অনিত্যতার বিশ্বাসী, এই জন্য যে অতীতে যেটা ছিল সেটা এক্ষুনি বিনষ্ট হয়ে যাচ্ছে, বর্তমানে যেটা সেটাও বিনষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে যেটা আছে সেটাও বিনষ্ট হবে। তো সেইখানে কেউ বলছে না এটা স্থায়ী থাকে, এটা বিনষ্ট হয় না, এই ধরনের একটা থিওরি। আর উদ্গলবাদী যখন বলছে, উদ্গল যে শব্দটা, এটা ইকুইভ্যালেন্ট টু যে আত্মা বলা হয় সেইটা, আত্মা বা সোল। একটা মানুষের মধ্যে তার একটা একরকম দেখতে, কিন্তু তার ভিতরে যে একখানা পার্সন আছে, সোল বলো বা আত্মা বলো, বা পালি থেকে উদ্গল বলা হচ্ছে, এটা একখানা বলা হচ্ছে যে অতিরিক্ত একটা কিছু জিনিস আছে, যে ফিজিক্যাল যা আমরা যা কিছু দেখছি তার বাইরে একটা কিছু আছে যেটা শরীরটাকে পরিচালনা করছে, সেইটিকে পুতগল বলে নামকরণ করা হচ্ছে, যেটা আমরা ভারতবর্ষে আত্মা বলা হয়, বা ইংরাজি ক্ষেত্রে হয়তো সোল বলা হচ্ছে সেই রকম। তো তারা এটা বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে পঞ্চস্কন্ধ ছাড়া, পঞ্চস্কন্ধ আমি বোধহয় আগে বলেছিলাম, পঞ্চস্কন্ধতে বেসিক্যালি মানুষের যে শরীর এবং মন, এটাকে একত্রিতভাবে বলা হয়। তো শরীর এবং মন ছাড়া অতিরিক্ত একটা কোনো কিছু পার্সন আছে যে শরীরটাকে চালনা করছে। তো তারা এইটাকে মানতেন, আবার কেউ কেউ এটা মানত না।
তো এইরকম কিছু পয়েন্ট এই থিওরির জায়গাতে বলা হয়েছে। শেষে একটা এক্সট্রা বলেছে এই সম্প্রদায় তিব্বতে দীর্ঘকাল জনপ্রিয় ছিল। ঠিক আছে। আচ্ছা, এই যে বিষয়টা আমি বললাম, এখান থেকে কারোর কোনো জিজ্ঞাসা আছে বা প্রশ্ন আছে? আচ্ছা, নেক্সট যেটা সেটা বলছি, ধর্মগুপ্তি। এখানে প্রথমে বলা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 3য় শতকের বৌদ্ধ ধর্মের 18 শাখার মধ্যে অন্যতম হল ধর্মগুপ্ত শাখা। স্থবিরবাদতে মহিষাসক শাখার উদ্ভব হয়। মহিষাসক শাখা থেকে মতভেদের কারণে ধর্মগুপ্তির শাখা উদ্ভব হয়। এইখানে এটা তাহলে যে উৎপত্তির বিষয়টা বলা হচ্ছে, মহিষাসক মতে বুদ্ধ অপেক্ষা সঙ্গের দান মোহ, কারণ বুদ্ধ সঙ্গের অন্তর্গত। এইটা হচ্ছে থিওরির বিষয় আসছে। এইটাও ওই যে আমি টপিক দুটো বললাম যেগুলোর কারণে মতভেদ হচ্ছে, এইটা একটা মতবাদের বিষয়। বুদ্ধকে দান করা ভালো নাকি, বা বুদ্ধকে দান করা শ্রেষ্ঠ নাকি সংঘকে দান করা শ্রেষ্ঠ, এটা নিয়েও মতভেদ আছে। এটা একটা বিষয় যেখানে এরা বলছে যে সংঘকেই প্রধান ভাবা হবে। তবে তারা স্তূপ বা চৈত্যের পূজাকে প্রাধান্য দিতেন। এই শাখা বুদ্ধ যশের সহায়তায় কাশ্মীর ইত্যাদি উত্তর পশ্চিম ভারতের অঞ্চল থেকে এশিয়া ও চীনে প্রসারিত হয়। এখানে তাহলে একজন আচার্যের নাম পাওয়া যাচ্ছে, বুদ্ধ যশ। তিনি হচ্ছেন এই শাখার আচার্য। এই সম্প্রদায়ের নিজস্ব সূত্র বিনয় অভিধর্মের অস্তিত্ব ছিল বলে জানা যায়। ধর্মগুপ্তিক বিনয়ের কিয়দংশ ছাড়া বর্তমানে পাওয়া যায় না কিছু। তাহলে এদের গ্রন্থ সম্পর্কে বলা হচ্ছে যে বিনয়ের সূত্র অভিধর্ম ছিল, এখন পাওয়া যায় না, ছিল কিছুটা পাওয়া যায় বিনয়ের পিঠকে। এই শাখার ধর্মমত প্রসঙ্গে জানা যায় যে তারা সর্বাস্তিবাদ প্রাতিমুখ্যের নিয়মগুলি প্রামাণিকগুলো স্বীকার করতেন। তাদের মতে শাবক যান এবং বুদ্ধ যান উভয় যানের লক্ষ্যই হল মুক্তি, তবে তাদের মার্গ ছিল ভিন্ন। আজীবকগণ অলৌকিক জ্ঞান লাভে অসমর্থ, অর্হৎগণ অনাস্বাব এবং বিতরাগ তাদের চ্যুতি সম্ভব নয়। এইখানে এই টপিকটা বলছে আজীবক মানে যারা অবৌদ্ধ, বলছে যে আজীবকরা জ্ঞান লাভে অসমর্থ, বৌদ্ধ না হলে জ্ঞান লাভ সম্ভব নয়, এটি তারা মানত। অর্হৎগণ অনাস্বাব বিতরাগ মানে যারা কামনা বাসনার অতীত হয়ে গেছে, তো তাদের চ্যুতি সম্ভব নয়, মানে অর্হৎ হয়ে গেলে তার আর কোনো অধঃপতন হবে না, এরা এটা মানত। সাধকগণ অতর্কিতে সত্যজ্ঞান লাভ করেন। তাদের এই ধারণা সর্বাস্তিবাদের বিপরীত হলেও স্থবিরবাদের সঙ্গে সহমত জ্ঞাপন করে। এই হলো এখানে থিওরির বিষয়গুলো বলা হচ্ছে। আর আচার্য বসুবন্ধু ধর্মগুপ্তিকদের দার্শতান্ত্রিক বলে উল্লেখ করেছেন। তাহলে ধর্মগুপ্তিদের এক্সট্রা নাম একটা পাওয়া গেল, দার্শতান্ত্রিক। ঠিক আছে। এরপরে বাদশীপুত্রীয় স্থবিরবাদের শাখা। অনেকে পালি সাহিত্যে উল্লিখিত বীজিপুত্রক শাখার সাথে এদের অভিন্ন মনে করেন, তবে বীজিপুত্রক মহাসান্ধিক শাখার অন্তর্গত বীজি রাজ্যের মধ্যে উৎপন্ন বলে এই নামে পরিচিত। অপরপক্ষে বৎসরাজে উৎপন্ন হওয়ায় বাদশীপুত্রীয় নামটি সঙ্গত বলে মনে হয়। এই শাখা অবন্তিক নামে পরিচিত হওয়ায় অনেকে মনে করেন যে একসময় অবন্তিতে এই শাখা জনপ্রিয় ছিল। এখানে এইটা হচ্ছে উৎপত্তির কথা বলা, স্থবিরবাদ থেকে উৎপন্ন হয়েছে। এখানে কাইন্ড অফ এক্সট্রা কি নামের অর্থ বলা হচ্ছে, বাদশীপুত্রীয় কেন বলে, বৎসরাজ্যে উৎপন্ন হয়েছিল বলে। এর এক্সট্রা নাম বলা হচ্ছে অবন্তিতে উৎপন্ন হয়েছিল বলে। এই মতবাদ অনুসারে এখানে এবার থিওরির কথা বলা হচ্ছে। এরা পুদ্গলের অস্তিত্ব স্বীকার করতো, এর আগে যারা ছিল এরাও পুদ্গলের অস্তিত্ব স্বীকার করতো, মানে শরীর মন ছাড়া এক্সট্রা একটা কিছু আছে যেটা শরীরকে চালনা করে। যদিও বৌদ্ধ ধর্মে অনাত্মবাদ বা আত্মার অস্তিত্ব অস্বীকৃত, তবুও এই মতবাদে পুদ্গলের অস্তিত্ব স্বীকৃত হয়েছিল।
বৌদ্ধ ধর্ম কিন্তু এই যে পুদ্গল বা আত্মা অ্যাকচুয়ালি যে মানে স্থবিরবাদ যেটা বুদ্ধ প্রবর্তিত হয়ে, সেখানে কিন্তু মনে করা হয় যে শরীর এবং মন ব্যতি রেখে এক্সট্রা কোনো কিছু নেই, যে পুনর্বার জন্মগ্রহণ করছে এইরকম। তো তাদের মতে পুদ্গলই ব্যক্তির স্থির সত্তা, তার স্বরূপ বর্ণনা করেছে তার স্কন্ধতে ভিন্ন নয়, অভিন্ন নয় ইত্যাদি। তাদের সঙ্গে ধর্মোত্তরীয় বজ্রযানিক সন্ন্যাগারিক সম্মিলিত শাখাগুলি সংযুক্ত ছিল বলে মনে করা হয়, কারণ এরা সকলেই পুদ্গল পারে এবং এদের মধ্যে মতবাদ খুব সামান্য। তো অন্যান্য শাখার সঙ্গে একটু সম্বন্ধ এখানে বলা হলো। তবে শেষ পর্যন্ত সম্মিতীয় শাখা জনপ্রিয় হয়ে ওঠে এবং দীর্ঘস্থায়ী হয়। বাদশীপুত্রীয়দের মতে মহিষাসুরদের বিপরীতে অর্হতেরও পতন সম্ভব। তাহলে এরা দেখা যাচ্ছে যে এরা মনে করে যে অর্হতেরও চ্যুতি হতে পারে, অবিশ্বাসী ব্যক্তিও ঐশী শক্তি লাভ করতে পারে। অ্যাকচুয়ালি এখানে একটু ভাষাগুলো তারতম্য হয়েছে। অবিশ্বাসী ব্যক্তি অর্থে এখানে ওই বলা হচ্ছে পৃথকজন বা এর আগে যে আজীবক বলা মানে অবৌদ্ধ, তারাও অলৌকিক ক্ষমতা লাভ করতে পারে, এইটি তারা মানত। তবে মহিষাসক সম্প্রদায়ের মতে তারাও সম্যক বাক্য, সম্যক কর্ম ও সম্যক জীবিকাকে সম্যক প্রচেষ্টার অন্তর্গত করে অষ্টাঙ্গিক মার্গকে 5টি মার্গ হিসেবে স্বীকার করতেন। অষ্টাঙ্গিক মার্গ আশা করি জানো, যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো তার মধ্যে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, এই তিনটেকে এরা বলতে এটা এই সম্যক প্রচেষ্টার মধ্যেই এটা হয়ে যাবে। এই জন্য 8টার মধ্যে এরা 5খানা মার্গ হিসেবে বলতো, যে ওইগুলোকে আলাদা করে ভাগ করার দরকার নেই, ওগুলো এর মধ্যেই তো পড়ে যাচ্ছে। এটাও কিন্তু মতবাদের একটা বিষয়। দু একটা জায়গায় দেখবেন কেউ হয়তো 5টা বলে মানছে, কেউ হয়তো 8টা বলে মানছে। তবে মহিষাসক শাখার বিপরীতে তারা অন্তরাভাব, অর্থাৎ এক জন্ম পরজন্মের মধ্যেকার সময়ের সংযোগ সাধনের জন্য পুদ্গল বা সত্তার অস্তিত্ব স্বীকার করতেন। মানে বৌদ্ধরা তো জন্মান্তর মানত, পূর্বজন্ম একটা আর পরবর্তী জন্ম একটা, তো দুটোর মাঝে কোনো গ্যাপ থাকলো নাকি একজন মরলো সঙ্গে সঙ্গে আবার একটা হয়ে জন্মগ্রহণ করলো। এরা বলছে না, মাঝে একটা অন্তরাভাব বলে একটা স্টেজ, যে এই মৃত্যু হলো সঙ্গে সঙ্গে জন্ম হয় না, মাঝে একটা কিছু থাকে, তারপরে গিয়ে সে পরের জন্ম চায়। এই অন্তরাভাব হচ্ছে একটা ওই থিওরিটিক্যাল টপিক, এটা নিয়ে কেউ হয়তো মানে, কেউ হয়তো মানে না, এই বিষয় হলো। সেখানে কিছু জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, বলো। হ্যাঁ, বলছি এই যে নোটগুলোতে কিছু কিছু নতুন শব্দ যেমন অন্তরাভাব বা পুদ্গল, এই শব্দগুলোর যে বাংলা অর্থ সেগুলো লিখতে হবে না, এগুলো লিখতে হবে? না, এখানে প্রসঙ্গ হচ্ছে যেহেতু এটা একটা মানে শাস্ত্রমূলক পড়াশোনা পালির ক্ষেত্রে, তো এগুলো একটা টার্ম, তো এই টার্মগুলোকে রাখতে হবে। এর মিনিংটা যে লিখতে শুধু হবে তা না, যেহেতু এটা একটা আমরা টেক্সচুয়াল জিনিস পড়ছি, তো মূল একটা শাস্ত্র গ্রন্থ আছে, সেটা থেকে বাংলা ভাষায় তার থিওরি ইত্যাদি নিয়ে লেখা হচ্ছে, এই জন্য এটা করার প্রয়োজন আছে। এই জন্য যখন শ্রোতাপত্তি সক্রিয়তাগামী ইত্যাদি পড়বে, ওখানে তো কেউ লিখতে পারতো যে প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, এরকমভাবে বলা যেতে পারত, কিন্তু টার্মগুলোকে মানতে হবে। টার্মগুলো হুবহু পালিতে না লিখলেও হবে। যেমন শ্রোতাপত্তিকে পালিতে কি বলবে? শ্রোতাপত্তি, স্রোতটা শয়ের অপলাটা স হলো, আর আপত্তি এইরকম। তো সকদাগামী, অনাগামী, অরহত্ত এরকম বলে, অরহত্ত হয়ের একটা অরহত এরকম হয়। পালিতে না লিখলে অসুবিধা নেই, কিন্তু টার্মটাকে রাখতে হবে। ভালো প্রশ্ন করেছে। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? টেকনিক্যাল জিনিসও জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট এটা এই যে ঐশী শক্তি, এই ঐশী শক্তির মানেটা কি? ওই যে বলছে ঐশী শক্তি লাভ করতে পারে। অ্যাকচুয়ালি ঐশী শক্তি এটা হচ্ছে যে ঈশ মানে হচ্ছে ঈশ্বর বোঝায়, বা ঐশী শক্তি অর্থ হচ্ছে অলৌকিক শক্তি। এটাকে পালিতে অনেক সময় মানে ঋদ্ধি বা ঋদ্ধি বলে। অলৌকিক ক্ষমতা মানে আকাশে উড়ে বেড়ানো, তারপর একজন এখানে বসে দূরের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস শুনতে পাচ্ছে,
এই সব বিষয়গুলো আছে, এইগুলোকেই ঐশী শক্তি বলা হচ্ছে। এই হলো বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মহিষাসক। মহিষাসক শাখাটি সর্বপ্রথম স্থবিরবাদ থেকে পৃথক হয়ে পড়ে এবং কালক্রমে সর্বাস্তিবাদ ও ধর্মগুপ্তক শাখার উদ্ভব হয়। এর থেকে সর্বাস্তিবাদ ও ধর্মগুপ্তক উৎপন্ন হয়। মহিষাসক হচ্ছে স্থবিরবাদের অংশ, স্থবিরবাদ থেকে উৎপন্ন, আর মহিষাসক থেকে আবার সর্বাস্তিবাদ এবং ধর্মগুপ্তক তৈরি হচ্ছে। তবে বসুমিত্র রচিত অষ্টাদশ নিকায় বিভাগ শাস্ত্রে সর্বাস্তিবাদ হতে মহিষাসক শাখার উদ্ভব বলা হয়েছে। যাই হোক, তো এখানে ওভারঅল এটা উৎপত্তি বিষয়ক কথা বলা হয়েছে। মহিষাসকগণ উত্তর ভারতে মথুরা, দক্ষিণে মুম্বাই, গুন্টুর, কৃষ্ণা নদী সংলগ্ন এলাকায়, বহির্ভারতের শ্রীলঙ্কা, আফগানিস্তানে নিজেদের ধর্মমত প্রচার করেছিলেন। মহাবস্তু, কথাবস্তু, বসুমিত্র ভব্যরচিত গ্রন্থ হতে এদের সম্বন্ধে জানা যায়। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের মতে বিনয় সূত্র, অভিধর্ম, প্রকীর্ণ ধারণ এই 5টি ভাগে তাদের ধর্মশাস্ত্র সংকলিত হয়েছিল। এইটা এদের ধর্মগ্রন্থ প্রসঙ্গে বলা হয়েছে। প্রারম্ভিক মহিষাসকগণ আর্যসত্য, শ্রোতাপত্নীর পুনরাবর্তন, বুদ্ধ অপেক্ষা সংঘকে দান অধিক ফলপ্রদ এগুলি স্বীকার করতেন। তবে তারা বর্তমান বস্তুসত্তা স্বীকার করলে অতীত ও অনাগত বস্তুসত্তার অর্হতের চ্যুতি, কোনো দেবতা পবিত্র জীবনযাপন করতে পারে, অবিশ্বাসী ব্যক্তিমাত্রই প্রাতিহার্য দেখাতে পারে, অন্তরাভাব এগুলি স্বীকার করতেন না। এগুলো পূর্ববর্তী টপিকগুলোই বলা যায়, একটু ভাষাটা আলাদা আছে, এগুলো বদলে দিলে আরও ভালো হতো। প্রাতিহার্য প্রাতিহার্য হচ্ছে অলৌকিক শক্তি প্রদর্শন। এই যে ঐশী শক্তি, প্রাতিহার্য এগুলো সমান। অবিশ্বাসী ব্যক্তি হচ্ছে যারা বৌদ্ধ ধর্মে অবিশ্বাসী, নন বুদ্ধিস্ট, তারা অলৌকিক ক্ষমতা, অলৌকিক কিছু প্রদর্শন করতে পারে না। অন্তরাভাবও এরা মানে না। অর্হতের চ্যুতি এরা মানে না, অর্হতের চ্যুতি হতে পারে না। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, এটা থিওরির বিষয় বলা হয়। এরপরে হচ্ছে হৈমবত। আচার্য ভব্য এবং বিনীতদেব হৈমবত শাখাকে মহাসাঙ্গিক হতে উদ্ভূত বলে বর্ণনা করেছেন। তবে বসুমিত্রের মতে হৈমবত শাখার মূল তত্ত্বগুলি সর্বাস্তিবাদের সাথে মিলে যায়। তিনি আরও বলেছেন, মূল সর্বাস্তিবাদীগণ নাম পরিবর্তন করে হৈমবত অভিধা গ্রহণ করে। তবে সিংহলী বংশগ্রন্থ মতে হৈমবত শাখা অষ্টাদশ মূল শাখার চেয়ে পরবর্তী। এখানে এই শাখার উৎপত্তি নিয়ে অনেক কথা বলা হয়েছে। সিংহলী বংশগ্রন্থে এবং শিলালেখে হৈমবত আচার্যদের কাশ্যপীয় শাখার অন্তর্ভুক্ত বললেও হৈমবত ও কাশ্যপীয় দুটি আলাদা শাখা বলে মনে করা হয়। তাহলে এখানে উৎপত্তি সম্পর্কে অনেক কিছু বলা হলো, যে এরা একদল কিছুজন বলছেন যে এরা মহাসাঙ্গিক থেকে উৎপন্ন, কিছুজন বলছেন যে এগুলো অনেক পরবর্তীকালের গ্রন্থ, আবার কিছুজন বলছেন সর্বাস্তিবাদ থেকে হৈমবত শাখা তৈরি হয়েছে। এরপরে আচার্য বসুমিত্র দুই সম্প্রদায় ধর্মমত পৃথকভাবে বর্ণনা করেছেন। তাদের মধ্যে সর্বাস্তিবাদের সঙ্গে সাদৃশ্য দেখা যায়। হৈমবত শাখা অনুসারে বোধিসত্ত্বগণ হলেন পৃথকজন। মাতৃগর্ভে প্রবেশের সময় তাদের কাম বা রাগ থাকে না। কাম অর্থে এখানে কামনা বাসনা বা অনুরাগ এই অর্থে বোঝাচ্ছে। বৌদ্ধ ধর্ম অবিশ্বাসীরা ঋদ্ধি লাভ করতে অসমর্থ। এই টার্মগুলো তোমরা একই টার্মে লিখতে পারো। প্রাতিহার্য, ঐশী শক্তি, ঋদ্ধি, যারা নন বিলিভার ইন বুদ্ধিজম তারা কোনো অলৌকিক ক্ষমতা লাভ করতে পারে না। দেবগণ ব্রহ্মচর্য পালন করতে পারে না। আশ্চর্যের বিষয় এই যে হৈমবত মন্তবাদ অনুসারে অর্হতেরও অবিদ্যা কিংবা সংশয় থাকতে পারে, তাদের মধ্যেও লোভ থাকতে পারে, অর্হতেরও পতন হতে পারে। এই কি তারা বলছেন, তারা অন্যের সহায়তায় প্রত্যক্ষ জ্ঞান লাভ করেন। অর্হত হলেও তিনি যে জ্ঞান লাভ করবেন সর্বত্র, এটা তারা অস্বীকার করেন। এরপর হচ্ছে মধ্যমা বা মাধ্যমা, অনেক রকমই বলে বানানটা।
তো ভারতবর্ষের মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দুই শাখার মধ্যে অন্যতম হল মহাযান। মহাযানের উৎপত্তি প্রসঙ্গে বলা হয়। এই শাখার মতবাদ সম্পর্কে বলা হয়েছে অস্থি এবং নাস্তি, এই দুইয়ের মধ্যবর্তী হচ্ছে মধ্যমক শাস্ত্র। অস্থি নাস্তি মানে কি? অস্থি মানে আছে, নাস্তি মানে নেই। এটা দুটো সংস্কৃত শব্দ। আমরা অস্তিত্ব শব্দটা পাই, মানে যেটা আছে, এক্সিস্টেন্স, এবং আস্তিক আর নাস্তিক এই দুটো শব্দ পাই। আস্তিক মানে যারা ঈশ্বর আছে এইটাই বিশ্বাস করে, আছেতে বিশ্বাস করে তারা আস্তিক, নাস্তিতে বিশ্বাস করে মানে নেইতে বিশ্বাস করে তারা হচ্ছে নাস্তিক। তো মধ্যমক শাস্ত্র হচ্ছে দুইয়ের মধ্যবর্তী। তো এনাদের বক্তব্য হচ্ছে যে জগৎ কি মানে আছে না জগৎ নেই? আছের অর্থে জগৎ কি চিরস্থায়ী, চিরকাল থাকবে, নাকি এককালে বিলুপ্ত হয়ে যাবে? তো এনাদের মতো হচ্ছে দুটোর মিডলে, মানে জগৎ আছে না নেই এই দুটোই হচ্ছে ইনভ্যালিড। মিডিল যেটা সেটা হলো সত্য। এখন পজিটিভ আর নেগেটিভের মাঝে কি হয়? শূন্য হয়। তো শূন্যটাকেই এনারা পরম সত্য বলে মনে করেন, এবং এই জন্য মধ্যমক শাখার আরেকটি নাম এখানে লেখা নেই, শূন্যবাদ বলা হয়। এটা নোট করে রাখতে পারো যে মধ্যমকের আরেক নাম, না পজিটিভ না নেগেটিভ, কিন্তু দুটোকেই এরা ইনভ্যালিড মনে করতেন। এই মতবাদের মূল প্রবর্তক ছিলেন আচার্য নাগার্জুন। তাহলে একজন আচার্যের নাম পাওয়া গেল। তিনি বলেছেন অস্তিত্ব শাশ্বতের প্রতিপাদক। শাশ্বত মানে এটা হচ্ছে ইটার্নাল, চিরকাল ধরে আসে, তার কোনো উৎপত্তি নেই। ও অনস্তিত্ব উচ্ছেদের প্রতিপাদক। উচ্ছেদ মানে বিনাশ, তাহলে এটা একদিন বিনাশ হবে। এই দুটিকেই মানে শাশ্বত এবং উচ্ছেদ উভয় বহির্গত বা উভয়ের হতে মুক্ত তত্ত্বই হলো বুদ্ধের উপদেশ। মানে বুদ্ধ কোনো কিছু চিরকাল ধরে আছে বা অস্তিত্বশীল এটাও বলছেন না, আবার বিনষ্ট হয়ে যায় এটাও বলছেন না। তার মধ্যবর্তী শূন্যতাকেই তিনি পরম সত্য বলে মনে করছেন। এবং এই শূন্যতার তত্ত্ব কিভাবে বলছেন না, প্রতীত্ব সমুৎপাদের দ্বারা। প্রতীত্ব সমুৎপাদ একটা টার্ম, ওই যেমন অন্তরাভাব ইত্যাদি টার্ম আছে। প্রতীত্ব সমুৎপাদের মানে হচ্ছে কারণ সহযোগে উৎপন্ন। কারণ সহযোগে উৎপন্ন মানে কি? এইটা মানে কি বলবো, যে জল ফুটছে কেননা নিচে আগুন দেওয়া হয়েছে, আগুনটা সরিয়ে নিলে জলটা ফুটবে না। জল যে ফুটছে, এই জলের ফোঁটাটা তাহলে অনিত্য, যতক্ষণ আগুন দেয়া হবে ততক্ষণই জলটা ফুটবে। তো এইরকমভাবে বিচার করলে জগতের সমস্ত কিছুই কোনো না কোনো কারণকে ভিত্তিতে উৎপন্ন হচ্ছে। তোমাদের ধরো অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, এখানে প্রথমত তো মানে ইন্টারনেট আছে বলে এটা চলছে। ল্যাপটপ থেকে ক্লাস হচ্ছে মানে ল্যাপটপে চার্জ থাকতে হবে। ইন্টারনেটটা আছে কিন্তু চার্জটা নেই, তাহলে ক্লাস হবে না। জাগতিক যে বিষয়বস্তু এরকম হাজার রকমের কারণের ওপর ভিত্তি করে তবে সেটা এক্সিস্ট করে। এই জন্য এই এক্সিস্টেন্স যা কিছু আছে সেগুলো সবই হলো অনিত্য। একটা জিনিস যে ডিস্টর্টেড হয়ে গেলে সেটা বিনষ্ট হয়ে যায়। এই জন্য বলছেন যে পারমার্থিক দিক দিয়ে শূন্যতাই হলো পরম সত্য। তার মানে কোনো কিছুই নেই, সবই অনিত্য। এই শূন্যতাকে আবার আধার করে মধ্যমক মতবাদ প্রতিষ্ঠিত। নাগার্জুন, আর্যদেব, বুদ্ধপালি, ভাববিবেক, চন্দ্রকীর্তি, শান্তিদেব প্রমুখ হলেন এই শাস্ত্রের আচার্য। তো আচার্যদের নাম এখানে বলা হবে। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো হলো 2-3টে, এখানে কারোর কিছু জিজ্ঞাসা আছে? সেখানে একটা আছে ওখানে অষ্টাদশ, তবে বসুন্ত রচিত অষ্টাদশ নিকায়। নিকা বলতে গেলে কি বোঝাচ্ছে? ওটা একটা বইয়ের নাম। নিকায় মানে হচ্ছে বৌদ্ধদের যে শাখাগুলো, এই যে এতগুলো পড়া হচ্ছে, মহিষাসক, বার্ষিকোত্তীয়, হৈমবত, বিভাজ্যবাদ, স্থবিরবাদ, মহাযান, হীনযান, এই শাখাগুলোর নাম বৌদ্ধরা নিকায় বলে। নিকায় অর্থে শাখা বা দল। আর কারো কিছু প্রশ্ন আছে? প্রপার নাউনের মিনিং জিজ্ঞাসা না করাই ভালো, ওটা একটা বইয়ের নাম, এই ভয় মনে রাখলেই হয়।
আর কিছু প্রশ্ন আছে কারণ? আচ্ছা, পরবর্তীগুলো তাহলে বলি। যোগাচার, এগুলো বেশ বিগত বছরগুলোতে এসেছে, মাধ্যমিক যোগাচার মোটামুটি আসে। পরবর্তীকালীন চারটি মুখ্য বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম হলো যোগাচার সম্প্রদায়। আমি কেন ওই একটা ধারাবাহিক ইতিহাস বললাম, তার কারণ হচ্ছে পরবর্তীকালীন চারটি মুখ্য বৌদ্ধ সম্প্রদায়গুলো অনেকেই মনে এটা পরবর্তীকালীন বলতে আবার কী বোঝাচ্ছে, এটা হচ্ছে কনিষ্ক পরবর্তী কালীন। তো এদের মধ্যে একটি হচ্ছে যোগাচার সম্প্রদায়। তাহলে এটা এদের উৎপত্তি বিষয়ে কথা বলা হলো। এখানে কেউ ওরকমও লিখতে পারে যে কনিষ্ক পরবর্তী যুগে এর যে চারটি মুখ্য সম্প্রদায় অন্যতম। এই সম্প্রদায় একান্তই ভাববাদী, তাই বাহ্য অস্তিত্ব তারা অস্বীকার করেন। ভাববাদী যে বিষয়টা, ভাববাদ এবং বস্তুবাদ দুটি টার্ম আছে, যারা ফিলোসফি পড়েছে তারা হয়তো কিছুটা জানবে। আইডিয়ালিজম এবং রিয়েলিজম বলা হয়। রিয়েলিজমের ব্যাপারটা হচ্ছে যে আধুনিককালে প্রায় অধিক ক্ষেত্রে মানে মানুষজনই রিয়েলিস্টিক চিন্তাভাবনা করে যে আমরা যেটা বাহ্য জগৎকে দেখছি যেভাবে সেটাই সত্য। ভাববাদ বা আইডিয়ালিজমের মানে হচ্ছে যে আমরা যেটা দেখছি এটা অ্যাকচুয়ালি এরকম নয়, আমরা এটাকে ভাবছি বলেই এটা এরকম। মানে একটা জিনিস যে ভালো বা মন্দ, এটা অ্যাকচুয়ালি ভালো বা মন্দ নয়, আমরা ভালো বলছি বলে ভালো, মন্দ বলছি বলে মন্দ। মানে পুরোটাই নির্ভর করছে আমার কনসাসনেসের উপর। ইভেন এটা এক্সট্রিমলি বলা হয় যে মানে একটা কথা প্রচলিত আছে, বোধহয় রবীন্দ্রনাথ বলেছেন বা কেউ, যে আমার চেতনার রঙে পান্নার রং হলো সবুজ। পান্না মানে যে জানো সবুজ রঙের যে রত্ন হয়, পান্না যে সবুজ আসলে সবুজ নয়, আমি বলছি বলে এটা সবুজ বা আমি ভাবছি বলে এটা সবুজ, এই ধরনের মতবাদ। এবং জেনারেলি ভারতবর্ষীয় যে দর্শন যেগুলো আছে এগুলো সবই ভাববাদী দর্শন। একমাত্র চারবাক দর্শন হচ্ছে বস্তুবাদী, বৌদ্ধ দর্শনও ভাববাদী, জৈন এবং সাংখ্য প্রভৃতি যে বৈদিক দর্শন আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, এগুলো হচ্ছে ভাববাদী দর্শন। যাই হোক, সেখানে চেতনার এটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো তাদের মতে বিজ্ঞান বা চেতনাই হলো ভাব পদার্থ, তার দ্বারাই বাহ্য জগতের নিরূপণ হয়। মানে আমরা যা কিছু দেখছি শুনছি সেটা যেমন যা কিছু সেটা আমার চিন্তার উপরেই নির্ভর করবে। এই জন্য এরা বিজ্ঞান, এই মতবাদ বিজ্ঞানবাদ নামে পরিচিত ছিল, মানে যারা বিজ্ঞান বা চেতনাকেই স্বীকার করে। থিওরি প্রসঙ্গে এগুলো বলা হচ্ছে। এই সম্প্রদায়ের উদ্ভব আনুমানিক পঞ্চম শতাব্দীতে। পঞ্চম শতাব্দী মানে ডেফিনেটলি কনিষ্কের পরে। কনিষ্ক হচ্ছে 78 খ্রিস্টাব্দে, প্রথম শতাব্দী। মৈত্রনাথ, বসুবন্ধু ধর্মকীর্তি, শিলভদ্র, শান্তরক্ষিত কমলশীল প্রমুখ হলেন বিজ্ঞানবাদের মুখ্য আচার্য। আচার্যদের প্রসঙ্গে বলা হলো, এই মতে বাহ্যবস্তুর পাশাপাশি বিজ্ঞানেরও অনিত্যতা স্বীকার করা হয়। তবে বিজ্ঞান নিরুদ্ধ হওয়ার পর আরেকটি বিজ্ঞান উৎপন্ন হয়। বিজ্ঞান এখানে টার্ম, এখানে সায়েন্স না। মানে একটা কনসাসনেস তৈরি হওয়ার পরে আরেকটা কনসাসনেস তৈরি হয় এবং ক্রমিক এই বিজ্ঞান পরম্পরাকে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে। এইটাকে বলা হয় আলয় বিজ্ঞান। এটার উপমা দেওয়া হয়, ধরা যাক এখানে 5খানা মোমবাতি আছে, এখানে একটা মানে এই মোমবাতিটা জ্বালা হলো, দিয়ে এই মোমবাতিটা নিয়ে এই আগুনটা দিয়ে এটা জ্বালানো হলো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এখন যদি বলা হয় এই যে 5টা মোমবাতিতে যে আগুন জ্বলছে, এটা কি 5টা সেপারেট আগুন? হ্যাঁ, বলা যায়, 5খানা তো আলাদা। কিন্তু আবার এটাও তো বলা যায় এটা তো এটার স্পর্শেই এটা হয়েছে না, এই দুটোকে কি আলাদা বলা যায়? এটা থেকেই তো এটা তৈরি। জ্বালানো যখন হচ্ছে দুটো কি সেপারেটলি আগুন জ্বলছে? স্পর্শগুলোতে এমনি ওটা থেকেই আগুনটা স্প্রেড হয়ে যাচ্ছে। এই ধরনের এটা থিওরি যে একটা থেকে আর একটা উৎপন্ন হয়, এগুলোকে না সেপারেট বলা যায় না এক বলা যায়। অষ্টম শতাব্দীর পরে এই সম্প্রদায় ক্রমশ নিষ্প্রভ হয়ে যায়। ওই যে মাধ্যমিক যোগাচার বলা হলো যে
তার পরবর্তীকালে দেখা যাচ্ছে কালচক্রযান, বজ্রযান, এইগুলো তারপরে প্রধান হয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ হতে পারে এই দর্শনের একটা নেতিবাচক বিচারধারা। এই হলো। এরপরে হচ্ছে বৈভাষিক। বৈভাষিক হচ্ছে খ্রিস্টীয় ৫ম শতকে কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে চতুর্থ সংহিতাতে ত্রিপিটকের নবরূপায়ণের পরে এর উপরে ব্যাখ্যাগ্রন্থ বিভাষা রচনা করা হয়। বৈভাষিক সম্প্রদায় এই বিভাষার প্রমাণে বিশ্বাসী হওয়ায় তারা ওই নামে পরিচিত। এটা নামের অর্থ বলা হলো, এবং কাইন্ড অফ এটা কোথা থেকে এলো সেটাও বলা হচ্ছে। বৈভাষিক শাখাটি অত্যন্ত রক্ষণশীল হওয়ায় দীর্ঘদিন কাশ্মীরেই সীমাবদ্ধ ছিল। বসুবন্ধু এবং অসঙ্গের মাধ্যমে এই মত অন্যত্র প্রচারিত হয়। বৈভাষিকগণ ছিলেন সৌত্রান্তিক শাখার বিপরীত। তারা সূত্রের পরিবর্তে অভিধর্মের উপর প্রাধান্য দিতেন। বৈভাষিক শাখার অভিধর্ম পিটকে 7টি গ্রন্থ ছিল বলে জানা যায়। এখানে নামগুলো বলা হয়েছে। আর্য কাত্যায়নী পুত্র রচিত জ্ঞানপ্রস্থান সূত্র, মহাকৌটিল্য রচিত সঙ্গীতি পর্যায় সূত্র, বসুমিত্র প্রণীত প্রকরণপাল, দেবশর্মা রচিত বিজ্ঞানকায়, পূর্ণ রচিত ধাতুকায়, সারিপুত্র রচিত ধর্মস্কন্ধ, আর মৌৎকল্যাণ রচিত প্রজ্ঞপ্তি শাস্ত্র। এদের মধ্যে জ্ঞানপ্রস্থান সূত্র প্রধান বলে গণ্য করা হতো। এই সকল গ্রন্থের ওপর বহু টিকা রচিত হয়েছে। এটা তাহলে এদের গ্রন্থ প্রসঙ্গে বলা হচ্ছে। এই সম্প্রদায় বস্তুবাদী ছিলেন। তাদের মতে চিত্ত এবং বাহ্য জগৎ উভয়ই সত্য। মানে এরা এক্সটার্নাল যা কিছু আমরা দেখছি এটাকে সত্য বলে মানত। সর্বাস্তিবাদের সাথে বিশেষ সাদৃশ্য দেখা যায়। তাদের মতে ৭৫ প্রকার ধর্মের অস্তিত্ব স্বীকার করা হয়। এই ধর্ম মানে রিলিজিয়ান ধর্ম নয়, ফিলোসফিক্যাল কিছু ক্যাটাগরিকে ধর্ম বলা হচ্ছে। আচার্য ধর্মত্রাত, ঘোষক, বুদ্ধদেব, বসুমিত্র প্রমুখ এই সম্প্রদায়ের বহু অনুসারী ছিলেন। প্রমুখ বানান হর্ষ, এবং তারা গ্রন্থ রচনা করে। তাহলে আচার্যদের কথা এখানে বলা হলো। আর কি আছে? 1, 2, 3। আচ্ছা, এই দুটো থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, পরবর্তীগুলো দেখা যাক। সম্পত্তিবাদ হচ্ছে, এটা বাংলা করলে হবে সর্বাস্তিবাদ। স্থবিরবাদ থেকে উদ্ভূত একাদশ সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলো সর্বাস্তিবাদ। এটা তাহলে উৎপত্তি বিষয়ে বলা হচ্ছে। সর্ব বিষয়ের অস্তিত্ব স্বীকার করার জন্য এই মতবাদ সর্বাস্তিবাদ নামে পরিচিত। তাহলে এখানে এটা নামের অর্থ বলা হচ্ছে। সর্ব আর অস্তি, মানে সর্ব বিষয় হচ্ছে অস্তিত্ববান, এইটা যারা মানে তারা সর্বাস্তিবাদী। তবে এটি মূল সর্বাস্তিবাদ হতে পৃথক মতবাদ। মূল সর্বাস্তিবাদ অ্যাকচুয়ালি একটা প্রপার নাউন। মূল সর্বাস্তিবাদ বলে একটা টার্ম, একটা শাখা অতীতে বিদ্যমান ছিল। তাদের থেকে এরা অনেকটা আলাদা, এবং এদের স্থবিরবাদের সাথে বিশেষ সাদৃশ্য দেখা যায়। যেমন নির্বাণ, দ্বাদশ আয়তন, পঞ্চস্কন্ধ, অষ্টাদশ ধাতু, প্রতীত্ব সমুৎপাদ ইত্যাদি উভয় মতবাদে একই রকম। এখানে নির্বাণ ব্যাপারটা তো বুঝতে পারছো, যেটা মোক্ষ বলা হয়। আয়তন আর ধাতুর বিষয়টা হচ্ছে 6টা ইন্দ্রিয়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টা, এবং মননকে 6ষ্ঠ ইন্দ্রিয় বলা হচ্ছে ফিলোসফি অনুসারে। 6টি ইন্দ্রিয়, আর 6টি ইন্দ্রিয়র বিষয় কি? চোখ দিয়ে আমরা কি ভিজিবল কিছু দেখি, কান দিয়ে শব্দ শুনি, জিভ দিয়ে কি হয়, মানে টেস্টটাকে দেখা হয়। তাহলে 6টি ইন্দ্রিয় তার বিষয়, ইন্দ্রিয়টা যেটা আমরা উপলব্ধি করি। এই 6 12, 12টা হচ্ছে দ্বাদশ আয়তন বলা হয়। আর অষ্টাদশ ধাতুটা কি? 6টা ইন্দ্রিয়, 6টা ইন্দ্রিয়ের তার বিষয় আছে। আর 6টা ইন্দ্রিয় আমরা 6 রকম কর্ম করি। চোখ দিয়ে দেখা হচ্ছে, কান দিয়ে শোনা হচ্ছে, এই কর্মগুলো হচ্ছে 6টা। ধরো চক্ষু দ্বারা দৃশ্যমান রূপ একটা আমরা দেখছি, আর হচ্ছে চক্ষু দিয়ে দর্শন হচ্ছে একটা ক্রিয়া। ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের ক্রিয়া।
ছয়টা ইন্দ্রিয়, তাহলে 3 × 6 = 18। 18টাকে বলা হয় ধাতু। এগুলো ফিলোসফিক্যাল টার্ম। পঞ্চস্কন্ধের বিষয়টা হচ্ছে এগুলো ওভারঅল মানুষের যে ফিজিক্যাল বডি এবং তার মন বা তার কনসাসনেস, থিঙ্কিং ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে 5খানা ক্যাটাগরি করা হয়। আমি এখানে বলেই দিচ্ছি বিষয়টা। একটা হচ্ছে রূপ, মানে হচ্ছে যেটা শরীর। বেদনা, বেদনা বেদনা মানে হচ্ছে অনুভূতি। তারপর বলা হচ্ছে সংজ্ঞা। কেউ অজ্ঞান হয়ে গেলে বলা হয় না সংজ্ঞাহীন হয়ে গেছে, সংজ্ঞা মানে সেন্সলেস হয়ে গেছে বলা হচ্ছে ওখানে। সংজ্ঞা মানে হচ্ছে যেটা প্রত্যক্ষ, ইংরেজি কি টার্মটা, মানে পারসেপশন না কি বলে না, না প্রিসেপশন, মানে কোনো কিছু দেখা শোনা, এই যে ক্রিয়া, ইন্দ্রিয়ের ক্রিয়া যেটা, সেইটিকে সংজ্ঞা বলা হচ্ছে। অজ্ঞান হয়ে গেছে মানে কেউ মরে যায়নি, মানে তার চক্ষুকর্ণ কাজ করছে না কিন্তু শরীর চলছে। আশা করি সবাই কম বেশি কোনো না কোনো সময় অজ্ঞান হয়েছে। তো ওই সময় কোনো ইয়ে থাকে না, কেউ দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু তার মৃত্যু হয়নি। কোমায় চলে যাওয়ার মতন একটা অবস্থা। কোমা, সুষুপ্তি এবং স্বপ্ন, এই তিনটি মানে একই রকমের। প্রগাঢ় ঘুম হলেও, মানে পাশে কোনো শব্দ হলেও মানুষ শুনতে পায় না। আর হচ্ছে সংস্কার, এগুলো টার্ম সব। সংস্কার মানে হচ্ছে ধারণা, কনসেপশন। মানে এখানে লিখছি না কনসেপ্ট বা কনসেপশন লিখতে পারো। আর শেষে হচ্ছে বিজ্ঞান, যে টার্মটা বারবার আমরা পাচ্ছি। বিজ্ঞান মানে হচ্ছে চেতনা বা কনসাসনেস। এই 5টি জিনিস নিয়ে বৌদ্ধ মতে বলা হয় যে একটা জীব তৈরি হয়। আমি যেটা মানুষ বা তোমরা একটা মানুষ, আমার একটা ফিজিক্যাল বডি আছে, আমার কিছু ফিলিংস আছে, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার চোখ কান দিয়ে আমি শুনছি, ইন্দ্রিয়ের ক্রিয়া চলছে, আমার কিছু ভালো মন্দের ধারণা আছে, সংস্কার আমি নিয়ে চলি, এবং আমার মধ্যে একটা কনসাসনেস আছে, আমি জড় পদার্থ। তো এইগুলো নিয়ে 5টি জিনিস নিয়ে পঞ্চস্কন্ধ তৈরি হয়। প্রতীর্থ সংখ্যা হচ্ছে একটা থিওরি, এটার অর্থ হচ্ছে যে কোনো কিছু কারণ সহযোগে উৎপন্ন হয়, এমনি এমনি হয় না। এই রকম মতবাদ স্থবিরবাদী এবং সর্বাস্তিবাদী উভয়ই বিশ্বাস করত। কুষাণরাজ কনিষ্ক এই মতবাদের অনুগামী ছিলেন। এটা দেবে কুষাণ কনিষ্কের এতে নোটটা একটা লেখা ছিল যে তিনি সর্বাস্তিবাদী আচার্যদের দান করেছিলেন, এরকম একটা ওই নোটে ছিল কথা। তো চতুর্থ সংবিধির পর এই মতবাদ বৈভাষিক নামে পরিচিত হয় বলে অনেকে মনে করে। সংস্কৃত ভাষায় তাদের স্বতন্ত্র সূত্র বিনয় অভিধান পিটক ছিল, যা বর্তমানে মূলত চৈনিক তিব্বতী অনুবাদে পাওয়া যায়। এইখানে গ্রন্থ সম্পর্কে বলা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সম্প্রদায়ের অপর নাম হেতুবাদ বা মরুন্তর নামে উল্লেখ করা হয়, তার এক্সট্রা নামগুলো এখানে বলা হয়। এবারে সৌত্রান্তিক দেখা যাক। স্থবিরবাদ অনুসারে কাশ্যপীয় থেকে সংক্রান্তিক এবং তার থেকে সৌত্রান্তিক সম্প্রদায় উৎপন্ন হয়। তবে বসুমিত্রের মতে সংক্রান্তিক ও সৌত্রান্তিক অভিন্ন। এখানে উৎপত্তি প্রসঙ্গে বলা হয়। এই মতবাদ সম্প্রদায়ের মতে বুদ্ধ বচন বা সূত্রান্তই হলো কাহান, তাই তারা এই নামে অভিহিত। তাহলে নামের অর্থ বলা হয়। একসময় এই মত অতি প্রসিদ্ধি লাভ করলেও মুখ্য 4টি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এটি অন্যতম হয়। সৌত্রান্তিকদের শাস্ত্র বর্তমানে বিশেষ পাওয়া যায় না, তবে বসুবন্ধু রচিত অভিধর্মকোষে যশমিত্র কৃত ব্যাখ্যাতে এদের কিছু মত পাওয়া যায়। তত্ত্ব সংগ্রহকার শান্তরক্ষী তথা কমলশীল নিজেদের সৌত্রান্তিক বলতেন, যদিও তারা বিজ্ঞানবাদী চিন্তাধারা ছিলেন এবং সম্ভবত সৌত্রান্তিক ও যোগাচারের মিশ্র কোনো সম্প্রদায়ভুক্ত ছিল। হিউয়েন-সাংয়ের মতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কুমারলাভ। তবে অন্যান্য আচার্য যেমন শ্রীলব্ধ, ধর্মত্রাত, বুদ্ধদেব প্রমুখের নাম পাওয়া গেলেও তাদের রচনা বর্তমানে পাওয়া যায় না। এখানে আচার্যদের কথা বলা হচ্ছে, কী কে আচার্য ছিল। অবশ্য ধর্মত্রাতের উদানপর্ব নামে একটি সূত্র সংকলনের খণ্ডিতাংশ
পূর্ব তুর্কিস্তানে পাওয়া গেছে। সৌত্রান্তিকগণ সংস্কৃত বা কারণ সহযোগে উৎপন্ন, এইখানে সংস্কৃতটা ভাষা না, এটা ফিলোসফিক্যাল টার্ম। সংস্কৃত মানে হচ্ছে যেটা কারণ সহযোগে উৎপন্ন হচ্ছে, সেটাকে সংস্কৃত বলা হয়। উৎপন্ন বস্তুর মাত্রের খনিজ স্বভাব স্বীকার করতে, মানে যেটা ওই বললাম এক্সাম্পল, যে জলটা ফুটছে কেননা পিছনে আগুন দেওয়া হয়েছে বা একটা তাপ হিট প্রয়োগ করা হচ্ছে, হিটটা সরিয়ে নিলেই আর ফুটবে না। তো সুতরাং ওই যে ফোটাটা সেটা ক্ষণিকের। নির্বাণকেও তারা ভাব পদার্থ বলে স্বীকার করতেন। বৈশেষিকদের মতে তারাও প্রত্যক্ষের পরিবর্তে অনুগান ব্রহ্ম জ্ঞানে বিশ্বাসী ছিলেন। প্রত্যক্ষ মানে সামনাসামনি দেখছি, আর অনুমান মানে হচ্ছে, অনুমান মানে যেটা অনুমান বোঝা, মানে মনে মনে চিন্তা করে একখানা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আচ্ছা, লাস্ট এখানে হচ্ছে সহজ জ্ঞান। বজ্রযানের সূক্ষ্মতর স্তর হলো সহজ জ্ঞান। বজ্রযান থেকেই অ্যাকচুয়ালি সহজ জ্ঞানের উৎপত্তি হয়েছে। এই মত অনুসারে শূন্যতা হলো প্রকৃতি, করুণা হলো পুরুষ। এই পুরুষ প্রকৃতির মিলনে বোধিচিত্তের উৎপত্তি হয়। এইখানে এগুলোকে একখানা সাংকেতিকভাবে বলা হচ্ছে। এই অবস্থায় সাধক মহাসুখ লাভ করেন, যা সহজ সুখ নামে পরিচিত। সহজ শব্দটি আক্ষরিক অর্থ হলো সহজাত। সহজাত মানে কি, যেটা অটোমেটিক্যালি তৈরি হয়, কোনো কিছু কারণ ছাড়া যেটা তৈরি নয়। তো তাই তন্ত্রমন্ত্র, পূজার্চনা, মণ্ডল, মুদ্রা ইত্যাদির পরিবর্তে বুদ্ধ সাধনার মাধ্যমে সহজাতভাবে জ্ঞান লাভ হয়। এইটি এদের মতবাদ। তাহলে এটা নামের অর্থ বলা যেতে পারে যে কেন এদের সহজ জ্ঞান বলা হয়। সহজ সুখ উৎপন্ন হলে শূন্যতা জ্ঞান তথা নির্বাণ লাভ ত্বরান্বিত হয়। শূন্যতা জ্ঞান মানে ওই যে মধ্যমক, যে ওরা শূন্যতা করছে তাদের, এই মধ্যমক থেকেই কালক্রমে এই বজ্রযান সহজ জ্ঞানগুলো উৎপন্ন হয়েছে। সহজ জ্ঞানে গুরুর একটি ভূমিকা আছে। এই মতে গুরুর কাছে শিষ্যত্ব ছাড়া সহজে জ্ঞান লাভ হয় না। লুইপাদ, সরহপাদ, কানহপাদ, সুকুপাদ ইত্যাদি ছিলেন চিত্তপ্রাপ্ত গুরু বা সিদ্ধাচার্য। আচার্যদের কথা বলা হলো। এদের মধ্যে সরহের দোহাকর এবং বিভিন্ন সিদ্ধাচার্যদের চর্যাপদ সহজ্ঞানের অমূল্য গ্রন্থ, এগুলো গ্রন্থের কথা বলা হয়। সহজ্ঞানের উৎপত্তি বঙ্গদেশে হলেও কালক্রমে এই সম্প্রদায় হিন্দু ধর্মের বিভিন্ন শাখার সাথে মিশে যায়। এদের মধ্যে নাথ সম্প্রদায়, অবধূত সম্প্রদায় এবং শ্রীচৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম উল্লেখযোগ্য। এইটা নিয়ে অনেকে আপত্তি প্রকাশ করে, কিন্তু এরকম অনেকে বলেন যে বৈষ্ণব যে বিভিন্ন শাখা এবং আরও আছে, কর্তা ভজা, অনেক হয়তো নাম শুনতে থাকবে, এদের মধ্যে এগুলো এসে মানে সহজ জ্ঞানের বিষয়গুলো এসে অনুপ্রবেশ করেছে। তবে বাংলা থেকে অবলুপ্ত হলেও তিব্বতে এই মতবাদ আজও প্রচলিত আছে। তাহলে লাস্ট যে তিনটে বলা হলো বা ওভারঅল এই টপিকের উপর সামগ্রিক কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারি। বলছি দ্বাদশায়তা বোঝা গেল যে 6টা ইন্দ্রিয় তার কাজ, দ্বাদশায়তন তার কাজ না, তার বিষয়, চোখ দিয়ে আমরা যেটা দেখছি, কন্টেন্ট, জীব দিয়ে কি একটা টেস্টকে আস্বাদন করছি, এইটা হলো 12টা আয়তন। অষ্টাদশ ধাতুটা হচ্ছে যে লাস্ট 6টা ক্রিয়া, অ্যাকশন। চোখ দিয়ে আমরা কি করি, দেখি, দর্শন একটা ক্রিয়া। তাহলে চোখ নিজে চোখ দিয়ে আমরা দেখছি, আর কি দেখছি না, একটা ভিজিবল একটা ফর্মকে দেখছি, তিনটে হলো। তাহলে অনুরূপে প্রত্যেকটা ইন্দ্রিয় এরকম হবে। ত্বক দিয়ে কি হচ্ছে, ত্বক নিজে ইন্দ্রিয় একটা, ত্বক দিয়ে আমরা একটা কিছুকে স্পর্শ করছি, আর স্পর্শ ইটসেলফ একটা ক্রিয়া, তিনটে। তাহলে 3টে করে জিনিস, 6টা ইন্দ্রিয়, 3 6 18টা। এগুলোকে ধাতু বলে টার্ম বলা আছে, ফিলোসফিক্যাল টার্ম। এগুলো কিন্তু নোট করে রাখবে, তার কারণ এই আয়তন, ধাতু, পঞ্চস্কন্ধ এগুলো কিন্তু পালি পড়তে গেলে মাঝে মধ্যে আসবে। প্রতীক্ত সমুৎপাদ, আর কিছু জিজ্ঞাসা আছে?
স্যার হুম। বলছিলাম এই উদ্গণবাদটা এটা তো মূলত জৈনদের। টার্মটা সবাই ব্যবহার করেছে, উদ্গলের শব্দ জৈনদের মধ্যেও ব্যবহার হয়, বৌদ্ধদের মধ্যেও ব্যবহার হয়, সমকালীন ইয়ে ছিল, তাদের ভাষাও এই জন্য শব্দ এসে। মানে স্যার বলছিলাম উদ্গণবাদটা আমি স্যার মূলত জৈন ফিলোসফিতে পড়েছিলাম। তো স্যার ওটা কি মানে জৈন ধর্ম থেকে কোনো রকমের প্রভাব ওভারঅল তো তোমরা যখন রিলিজিয়াস কন্ডিশনের জায়গাটা পড়লে তখন তো দেখলে যে বুদ্ধের পূর্বেই অলরেডি ছখানা শাখা ছিল, মানে 6 জন আচার্য ছিলেন, পূরণ কাশ্যপ, সঞ্জয় বৈরট্টি পুত্র। তো ওভারঅল তো সেটার একটা প্রভাব পড়বে। এবং বুদ্ধের জীবনী যখন দেখছো সেখানে দেখবে যে ওখানে উল্লেখ আছে বুদ্ধ প্রথম আলার কালাম এবং রুদ্র ব্রাহ্মপুত্র বলে দুইজনের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বুদ্ধচরিতে যখন এনাদের মতবাদগুলো সম্পর্কে বলা হচ্ছে তখন স্পষ্টতই দেখা যাচ্ছে আলার কালাম হচ্ছেন সাংখ্য দর্শনের মতবাদকে রিপ্রেজেন্ট করছেন, মোস্ট প্রবাবলি সাংখ্যের গুরু ছিলেন। ওদিকে রুদ্র ব্রহ্মপুত্রের কাইন্ড অফ যোগ দর্শন যেটা আছে, পতঞ্জলির যে যোগ দর্শন আছে সেইটির সঙ্গে সাদৃশ্য আছে। তো ডেফিনেটলি এটা বলা যায় যে বুদ্ধ যে সে সময় যে থিওরি প্রচার করেছিলেন সেখানে ভারতবর্ষের যে একখানা দার্শনিক মনীষা যদি বলা হয় সামগ্রিকভাবে, সেটা মানে হিন্দু বলো বা বৌদ্ধ জৈন এরকম না বলে ভারতবর্ষের যদি বলা হয় যে ভারতবর্ষের যে থিঙ্কিং, সেটার একটা তো পরস্পরের উপর প্রভাব বিস্তার করবে, এই হলো বিষয়। একেবারে স্যার যোগাচর্চাও দেখছি যে ওটা একটা বৈজ্ঞানিক হ্যাঁ, এবং যেটা 6 জন শাস্ত্রার প্রসঙ্গে বলা হয়েছিল যে এদের অনেক মতবাদ উপনিষদের মধ্যে পাওয়া যায়। যখন বলা হচ্ছে যে শরীরই কর্মফল ভোগ করে, মানে আত্মা কোনো কর্মফল ভোগ করে, এগুলো তো ডাইরেক্ট উপনিষদ ইত্যাদিরই বিষয় বলা হচ্ছে। তো এগুলো ওই যে থিঙ্কিং যেগুলো ছিল সেগুলোর একটা পরস্পরের মানে কালেকটিভ বহিঃপ্রকাশ, এটা ইন্ডিভিজুয়ালের নয় যে এইটা আমার থিওরি, এটা আমি পেটেন্ট নিয়ে নিলাম, এইরকম ব্যাপার না। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে।